যে কিউসি वाला সে কাজ জানুক আর না জানুক, প্র্যাকটিক্যালি সে কাজ হয়তো জানে না, যে কারিগর তার থেকে এক্সপার্ট ওই লাইনে কেউ হতেই পারে না। দোষ কিন্তু বাঙালিরাই, আমি যেটা মনে, তারা জিম্মেদারির সঙ্গে কাজ করবে না, এখান ওখান ফাঁকি মারবে, এটা ভালো কারিগর বেরোবে। আইও হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ পডকাস্ট। এই ভাইকে চেনেন আপনারা? এই ভাই হচ্ছে কিছুদিন আগে বা কম বেশি সবাই কিন্তু মানুষটাকে চেনে। এসব ছোট ছোট রিলস আমাদের প্রিয় জেলা যে চ্যানেল থেকে, ফেসবুক পেজ থেকে, যেখান থেকে ছোট ছোট রিলস, ছোট ছোট ক্লিপস ভাইরাল হয় না, এই হচ্ছে সেই দাদা যে অন ক্যামেরাতে খুব কমই আসা হয়, বাট এই হচ্ছে সেই চ্যানেলের মালিক। এবং আজকে আমরা এই পডকাস্ট করতে চলেছি এই জন্যে, শুধু ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইনি একটা জুয়েলারি কোম্পানির প্রোডাকশন ম্যানেজার। তো আজকে জুয়েলারি যেভাবে ডেভেলপ হচ্ছে, তো এই ভাইয়ের যে জার্নি, যে কিভাবে তিনি কাজ শিখে আজকে একটা বড় কোম্পানির প্রোডাকশন ম্যানেজার, সেটাই কিন্তু আজকে থাকবে। এবং আমার চ্যানেলে তো জুয়েলারি নিয়ে বেশি ভিডিও আপলোড হয়, তো আপনি যদি জুয়েলারিতে কাজ শিখে বা স্টাফে এসে বা জুয়েলারিতে একটা বড় কিছু করতে চান, তো হতে পারে এই ভিডিওটা কিন্তু আপনার কাছে বিরাট বড় একটা মোটিভেশন হতে চলেছে। তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো সালমান ভাই, শুরু করা যাক। অবশ্যই, চলো শুরু করা যাক। স্বাগত আমাদের চ্যানেলে সালমান ভাই। এই জায়গাটা দেখছো কত সুন্দর জায়গা? তাই আমি প্রথমবার এলাম একদম, কারণ সুরাটে একদম হেভি জায়গা। কারণ সুরাটে এর আগে আমি এই কৃষ্ণা নেচার পার্কে আমি প্রমোশন করেছি, তখন থেকে জায়গাটা আমার মাথায় আছে যে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। একদম ডুমুজ রোডের পাশেই, মানে এয়ারপোর্টের একদম বাইপাস দিয়ে সোজা আছে এই জায়গাটা। মানে যারা ফটো শুটে করে তাদের জন্য, ভিডিও শুটের জন্য তাদের জন্য, যারা ওয়েডিং করে তাদের জন্য একটা বেস্ট জায়গা। কয়েক একর জায়গা নিয়ে এটা ফেলি। হ্যাঁ, মানে একটা কথা, তোমাদের বাড়িটা কোথায় তাহলে? আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেমারি এলাকার স্টেশন দেবীপুর, হয়তো নাম শুনেছো। স্টেশন দেবীপুর থেকে 1 কিলোমিটার দূর, গ্রামের নাম হচ্ছে শোভনা। শোভনা তার মানে বর্ধমান জেলা মেমারি, মানে আমারও বাড়ি মেমারি। তো সেক্ষেত্রে কথা হচ্ছে এইটা, যে যেহেতু তুমি বলি কথা বলছি, হ্যাঁ হ্যাঁ একদম, কারণ তুমি ওই জুয়েলারিতে আছো। কত বছর লাইন এসেছিলে? আমি 2009-এ আমি ক্লাস 8-এ পড়তে এখানে চলে আসি বাইরে, মানে কোয়ালিফাইডও বেশি করা হয়নি সেই সময়। তারপরে জানিটা বলছি বিষয়টা। তো আনন্দ বলে যে গুজরাটেরই একটা সিটি আছে বড়োদার পাশে, আহমেদাবাদের আগে আনন্দ। তো ওখানে 2009-এ আমি আসি। 2009 থেকে নিয়ে 1 বছর ওখানে আমি থাকি। তারপরে 2010-এ আমি সুরাটে আসি, কাজ শিখতে আসি। জুয়েলারির যে হ্যান্ড সেটিংটা তখন চালু ছিল, হ্যান্ড সেটিং এর। তারপরে হ্যান্ড সেটিং এর কাজ করার পর 2 বছর কাজ করলাম, কাজ শিখে ভালোভাবে কাজটা শিখলাম। তারপরে 2011-12 থেকে আমি ফ্যাক্টরির প্রফেশনাল, যে ফ্যাক্টরি সুরাটে এত ফ্যাক্টরি গুলো আছে, সেই ফ্যাক্টরিতে জার্নিং শুরু করি। ফ্যাক্টরিতে শুরু করার পরে তার মানে তুমি প্রথমে সেটিং এর কারিগর ছিলে? হ্যাঁ, হ্যান্ড সেটিং এর 2008-9-এ আসি। অনেকটা বাচ্চা ছিলাম তখন, 2009-এ। আচ্ছা, তার মানে তোমার জুয়েলারি জার্নিটা মানে হ্যান্ড সেটিং থেকে শুরু হয়। আচ্ছা, বাহ। তারপর 2012-র শেষে কিন্তু এত ফ্যাক্টরি প্রচলন ছিল না যেভাবে এখন। ফ্যাক্টরিতে কাজ করছে, কোম্পানিতে কাজ করে একটা মোটা টাকা রোজগার করা, যে হেউজ, যে এই মানে ট্রেন্ডিংটা ছিল না, এত ট্রেন্ডিং ছিল না তখন। খুব কষ্টের সাথে যারা জুয়েলারি লাইনে আমার ভিডিও দেখছো, বা আমার যারা সাবস্ক্রাইবার আছে যারা এই লাইনের সাথে যুক্ত, খুব কষ্টের সাথে তখন কিন্তু কাজ শিখতে হতো। এখন খুব ইজি একদম কাজ শেখার জন্য। তখন মেহনত, পরিশ্রম, কাজ শেখার জন্য মাইনে দেওয়া হচ্ছে 10-12 হাজার টাকা। তখন আমরা যখন ছোকরাগিরি করেছি, তখন মানে ওই মোবাইল ইউজ করতে পারতাম না। এই মোবাইল ইউজ করবি না, সকালে উঠে পানি ভরা, কারিগরদের মার খাওয়া, সেটাদের মার খাওয়া, জামা কাপড় কাচা, পানি ভরা, নাস্তা নিয়ে আসা। সেই তুলনায় এখন যারা কাজ শিখছে তাদের জন্য কোনো ব্যাপারই নেই, তো তখন আমি 2013-তে ফ্যাক্টরি লাইন গুলোতে আমি বেরোই। বেরোনোর পরে 2 বছর মতো আমি অনেক ফ্যাক্টরি ঘুরি। তারপরে এখন রিসেন্ট যে আমি কোম্পানির প্রোডাকশন ম্যানেজারে আছি, আজ থেকে 10-12 বছর আছে, সেখানে আমি একটা নরমাল ওয়ার্কার, সেটিং এর হ্যান্ড সেটিং এর ওয়ার্কার হিসেবে কাজে লাগি। আচ্ছা, সেখানে তুমি হ্যান্ড সেটিং এর হিসেবে ফ্যাক্টরিতে শোরুম ছিল, ফ্যাক্টরি অলরেডি ছিল না তখন। সেখানে কাজ করার পরে সেই ফ্যাক্টরি আস্তে আস্তে ডেভেলপড হয়। 5-7 জন থেকে মোটামুটি আজকে এই 2025-এ আজকের তারিখে সেই ফ্যাক্টরিতে 150 থেকে 2 জন টোটাল স্টাফ আছে। সুরাটের ব্রাঞ্চ আছে, বোম্বেতে ব্রাঞ্চ আছে, কলকাতায় আছে। বোম্বে, কলকাতাতে ম্যানুয়াল আর ক্যাডের অফিস গুলো আছে, সুরাটে অল ইউনিট আছে। তো ওখানে কাজ করার পর 2015-16-তে মাইক্রোর আমি 3-4 বছর কাজ শেখার পর 17-তে আমি এইচওডি হই, ওই সুপারভাইজার হয়। ফ্যাক্টরি আস্তে আস্তে বড় হয়, চেঞ্জ হয়। তো রিসেন্ট 7 মাস হবে
আমাকে যে আমি যিনি ওনার, সেই ওনার সাথে আমি খুব প্রথম থেকেই আছি। সেই ওনার আমাকে ডাকে একদিন হঠাৎ সকালবেলায়, ফোন আসে অফিস থেকে, মেন বসের অফিস থেকে, যে তুই আয় এরকম। আসার পরে বললো এরকম এরকম আমরা ম্যানেজমেন্ট থেকে ডিসিশন নিয়েছি, তুই পুরোপুরি ফ্লোর হেডের দায়িত্ব দেখে দেবো। আমি তো অবাক হয়ে গেলাম যে ছেলেটা একটা কোম্পানিতে সাধারণ একটা কারিগর হিসেবে, ওয়ার্কার হিসেবে কাজে লেগেছিল আজ থেকে 10-12 বছর আগে, তাকে পুরো ফ্লোরের, আমি তো চমকে গেলাম, সব হয়ে গেলাম পুরো বিষয়টা। তো সেট কাঁধে হাতটা দিয়ে বললো যে ঠিক আছে তুই কর, আমি আসি, আমি জানি তুই পারবি। মানে সেটের তুমি যেখানে কাজ করছো, যেটা আমার মনে হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স, তুমি ওখানে কাজ করছো, এত বছর তুমি কোম্পানিকে দিয়েছো, তো সেই তুলনায় একটা বড় একটা ভরসা আছে, এবং সেই ভরসা দিয়ে হয়তো তোমাকে বলেছে, তোমার কাঁধে হাতটাও রেখেছে যে না কোনো টেনশন নেই, না কিছু হলে আমি সামনে আছি। তো আরেকটা বিষয়, আমি আজ ছিলাম যখন সেটিং এর, মাইক্রো সেটিং এর কাজ করি, তো অনেক আমার বন্ধুরা কন্ট্রাক্ট লাইনে বেরিয়ে যায়, যে আজ থেকে 5-7 বছর আগে যে কন্ট্রাক্টে কাজ করব কামা। তখন আমার মনে হয়েছিল যে না, আমি এক জায়গায় কাজ করি। আমি এখানে একটা প্রশ্ন করব, যখন তুমি হ্যান্ড সেটিং থেকে চলে এলে, তুমি হ্যান্ড সেটিং এর কারিগর, কিন্তু এখন জুয়েলারি লাইনে যারা হ্যান্ড সেটিং এর কারিগর ছিল, তারা হ্যান্ড সেটিং ছেড়ে মাইক্রোতে কনভার্ট করেছে, এবং মাইক্রোতে এখন হিউজ কামানি রয়েছে, অল্প টাইমের মধ্যে রোজগার করে মোটা টাকার একটা, পুরো জুয়েলারি ডিপার্টমেন্টের মধ্যে অল্প টাইমের মধ্যে কাজ শিখে একটা মোটা টাকা রোজগার করার একটা অপশন হচ্ছে মাইক্রো সেটিং। ঠিক আছে, সেখানে হয়তো কোম্পানির মাধ্যমে কাজ শেখা হোক, ইয়া ফির টাকা দিয়ে কাজ শেখা হোক। ঠিক আছে, মানুষ এমন জায়গায় রয়েছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা শুধু মাসে দিয়ে দিচ্ছে কন্ট্রাক্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি একজন সেটিং এর কারিগর হয়ে কিভাবে স্টাফে, তোমার মাথায় এটা এলো না যে আর স্টাফে এসব হবে না, আমার মাইক্রো সেটিং ঠিক আছে, কামানি আছে? এই ক্ষেত্রে আমি এটা ভেবেছিলাম, কারণ আমার যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওই টাইমে, আমার যাদের সাথে কাজ শিখেছিলাম, কাজ করেছিলাম, তারাও সব কন্ট্রাক্টে তখন 30, 40, 50, 60, 70 করে কামাবার জন্য বেরিয়ে যায়। তখন আমার মাথায় এলো, আমি তখন আমার সেটকে যে অনার, তাকে বলি যে এরম আমি চিন্তা ভাবনা করছি, তো আমি ছেড়ে দেবো। তখন বলেছিল সেই টাইমে যে না, ভবিষ্যতে এই কোম্পানি একদিন আগে বাড়বে, তো তুই যদি কোম্পানিতে থাকিস, তুই যদি কোম্পানিকে দেখিস, কোম্পানি একদিন যখন সময় আসবে তোকেও দেখবে। তো আজকে সেটা বাস্তবে হয়েছে, সেটা দেখেওছে। তো আমার কাছে, আমার তো মনে হয়, আমার জানাশোনা যে একই কোম্পানিতে কারিগর হিসেবে কাজ করার পরে সে একটা উঁচু পোস্টে আমার জানকারিতে মনে হয় নেই। এবার তোমার যদি থাকতে পারে আলাদা, বাকি খুব রেয়ার কেসে দেখা যায় যে একটা কোম্পানিতে কারিগর হিসেবে সে কাজ করার পরে সেই কোম্পানির মেন দায়িত্বে আছে, আর এটার জন্য প্রচুর সময় লাগবে। কারণ যখন কোম্পানি ওনার তোমাকে অফারটা করলো, সালমান এবার তোমাকে কিন্তু পুরো কোম্পানির দায়িত্ব নিতে হবে, তো সেই জায়গাটায়, সেই তুলনায় তোমার কাছে একটা শক্টের ব্যাপার, পুরো ফ্যাক্টরিটাকে আমি কিভাবে পরিচালনা করবো, সেই সময় কিরকম রিয়াকশন ছিল তোমার, এবং তোমার মাথায় এটা টেনশন আছে যে কিভাবে আমি হ্যান্ডেলিং করবো, কত 15 কিলো প্রোডাকশন, তো 15 কিলো কাজের প্রোডাকশন একটা কোম্পানি কিভাবে, তখন মানে কি চিন্তা ভাবনা? এই কারণে আমার অতটা ভয় লাগেনি। আমি যখন সেটিং এর এচওডি ছিলাম, আমার সবসময় এটা একটা ইন্টারেস্ট থাকতো, আমার যে দায়িত্ব এচওডি সেটিং, সেটিং ছাড়াও তখন থেকে আমি আদার্স যে জিনিসগুলো, তুমি হয়তো জানবে আমাদের প্রোডাকশন, জুয়েলারি, বড় বড় ম্যানুফ্যাকচার প্রোডাকশন যে লাইনগুলো, যে সফটওয়্যার কাজ হয়, মেন হচ্ছে ম্যানেজমেন্ট, হচ্ছে যে সফটওয়্যারটাই হয়। কারণ কি সফটওয়্যার ইউজ হয়? অপটিগো, গতি, মানে গতি অপটিগো না স্মার্ট জুয়েল? ওকে। তো এইটা আমি হয়তো ট্যালেন্ট আছে, কাজের অভিজ্ঞতা আছে, তার সাথে সাথে যে সিস্টেম আপডেট, সেটা জানা অবশ্যই জরুরি। কারণ হাজারখানা ক্লায়েন্ট আছে, হাজারখানা ক্লায়েন্টের হাজার অর্ডার চড়ে, কোন কাজটা কখন ডেলিভারি হবে, কখন দিতে হবে না দিতে হবে, সেটা ছুটাছুটি সম্ভব নয়। সেটা সম্পূর্ণটা ম্যানেজমেন্ট হয় সফটওয়্যারের দ্বারাই, কোন ক্লায়েন্টের কখন ডেলিভারি আছে, কখন কাজটা কি হবে। তো ওই সফটওয়্যারটা আমার অলরেডি আগে থেকেই পুরো ক্যাপচার করা ছিল, ওই সফটওয়্যারটা আমি জানতাম বলেই আজকে হয়তো আমার ওই পজিশনটাই আছি। কারণ সেট যখন ডিসকাস করে যে ওর তো ওই সবগুলোও আছে, ও কাজের দিক থেকে অভিজ্ঞতা আছে, বিশ্বাসও আছে, ও পারবে, সেই জন্যই আমাকে এই অফারটা করেছে। আমি যদি ওই সফটওয়্যারটা না জানতাম, হয়তো ওই পজিশনটা হতো না। তো তাহলে এখন বর্তমানে প্রোডাকশন ম্যানেজার, তো কিভাবে হ্যান্ডেলিং করছো পুরো ডিপার্টমেন্টটাকে? 15 কিলো প্রোডাকশন, সেখানে শুধু আমাদের জুয়েলারিতে শুধু বাঙালি কারিগর বলেই নয়, আমাদের ইউপি, বিহারি, মারোয়াড়ি, মারাঠি, বাঙালি সমস্ত প্রজাতির মানুষ রয়েছে সেখানে, কিন্তু একটা দিমাগওয়ালা মানুষ নেই, বিভিন্ন দিমাগের মানুষ রয়েছে। তো ওই কন্ট্রোল করাটা কিন্তু বিরাট একটা টাফ। তো কিরকম দেখছো বিষয়টাকে? আমার কাছে টাফ এই কারণেই মনে হয় না, টাফ মাঝে মাঝে কোনো কিছু হয়ে গেল, সেই টাইমে নিজেকে একটু দিমাগ ঠান্ডা রেখে বিষয়গুলো দেখতে হয়।
হট করে গরম হয়ে গেলে চলবে না, কারণ 5 রকম তো মানুষ মানুষ থাকে, থাকে। সবাই তো এক সবাইকে রকমের নিয়ে হয় কাজ না, করতে হয়। সবাইকে নিয়ে কাজ করতে হয়। তো ভুল ভ্রান্তি হয়ে গেলে সেটা গিয়ে সলভ করে দেওয়া, ভুল হয়ে গেছে সেটা যেন নেক্সট টাইম না হয় সেটাকে ধ্যান দেওয়া, যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে পড়ে থাকলে কিন্তু তুমি আগে বাড়তে পারবে না। সালমান, আমি এখানে একটা কথা বলবো, যেহেতু তুমি একটা প্রোডাকশন ম্যানেজার এবং আমি একটা ওই প্রফেশনেই রয়েছি, তো জুয়েলারিতে শুধুটা তো বাঙালি, হুম। ঠিক আছে, তো তোমার হিসাবে এই যে বেস্ট কারিগরের মধ্যে কোন জাতি, বাঙালি না মারাঠি, ইউপি না বিহারি? না না, আমার হিসাবে বাঙালি, জুয়েলারির জন্মই হচ্ছে বাঙালি। বাঙালি। তো সেই জায়গায় যখন তোমার প্রোডাকশনে কোনো কারিগর যদি কোনো কাজ ভুল করে ফেলে বা কোনো একটা অবভিয়াস ডিফেক্ট মানে কি, সেটা একদমই মেনে নেওয়ার নয়, ঠিক আছে, তো সেই সময়ে সেই সিচুয়েশনে তুমি কিভাবে হ্যান্ডেলিং করবে? একটা ভুল মানুষ ক্ষেত্রেই হয়, কিন্তু কিছু কিছু ভুলের জন্য যেটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যেটা ভুল হওয়ার নয়, সেরকম টাইপের যদি ভুল হয় বিষয়টা বোঝায় যে নেক্সট টাইম না হয়, একবার দুবার তিনবার ওয়ার্নিং দিই। আর একটা বিষয় যেটা ফেস করতে হয় আমার, যে বাঙালিদের বিষয়টা কি হয়, ওদের অনেক টাইপের, আমি যে মেন্টালিটি গুলো, যারা আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্য বলছি, যারা এই কাজের সাথে আছো, আমার এক্সপিরিয়েন্সে বলছি, যেখানেই তুমি কাজ করো না কেন, আজকে আমি এই জায়গাটায় পজিশন, যে জায়গাটায় আছি, আমার জিম্মেদারির সাথে যে দায়িত্ব ছিল সেই কারণেই আছি। তো আমি কখনো এরকম ভাবিনি সকাল 9টায় কাজে আসবো, 7টায় চলে যাবো, মাস গেলে মাইনে নেবো। না, এটা আমাদের ক্ষেত্রে হয় না। এটা আমি কখনো 10টার সময় তো আসি, কখনো 8:30 ঢুকে পড়ি, কখনো 8টাতে ঢুকে পড়ি। হ্যাঁ, আমাদের নিচে যারা রয়েছে স্টাফ ওয়ার্ক, তাদের জন্য রুলস রেগুলেশন, আমাদের জন্য তো কোনো, আমরা ওভারটাইম পাই না। তুমি ওভারটাইম পাও? না না, আমারও কোনো ওভারটাইম নেই। তো সেক্ষেত্রে যে জিম্মেদারি রয়েছে, যে দায়িত্বটা রয়েছে, সেই দায়িত্ব থেকে বেরিয়ে আসতে পারি না, ঠিক আছে। একটা ওয়ার্কার চাইলে বেরোতে পারবে, আমরা পারবো না। তো সেক্ষেত্রে ওই যে বললাম যে তুমি ওই কন্ডিশনে অ্যাকশনটা তুমি কিরকম নাও? যে হয়তো দেখলাম কোনো কিছু, একটা কাজ ডেলিভারি করার আছে, এক্সাম্পল বলছি, কোনো কাজ ডেলিভারি করার আছে, সেই কাজ কারিগর হয়তো চলছে, সে ডিলে করে দিল, এনি হাউ কাজটাকে দিতে হবে। তো সেই টাইমে ওরম কোনো যদি সিচুয়েশন চলে আসে, ফার্স্টে সেখানে যাই, কি প্রোডাক্টটা কি হয়েছে না হয়েছে বিস্তারিত দেখি, জেনুইন যদি কোনো কারিগর ওয়ার্কারের কোনো প্রবলেমের জন্য কাজটা ডিলে হয়ে যায়, সেখানে ম্যানেজ করি, ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা বলে নিই যে আজকে ডেলিভারি দিতে পারলাম না, বাস এরকম। খুব একটা আমি কারিগরের উপরে চড়াও হই না, কারণ যেহেতু আমি কারিগর একটা নিচু স্তর থেকে এসেছিলাম, আমি বুঝি সিচুয়েশন গুলো, কারিগরদের বোঝাই। আর একটা কথা, আমার লামহাতে যেসব ওয়ার্কাররা আছে, সামনে তো কেউ কারো দুর্নাম করেই না, পিছনে করবে। পিছনেও যদি কাউকে জিজ্ঞেস করো যে সালমান মানুষটা কেমন, আমার মনে হয় না লামহাতে যারা আছে কেউ কখনো আমার নেগেটিভ কোনো কথাবার্তা বলবে, কারণ সেরকম ভাবেই কারিগরের সঙ্গে ব্যবহার করি। আচ্ছা, তোমার কোম্পানিতে শুধু বাঙালি আছে না? বাঙালি সমস্ত প্রজাতির মানুষ, মারাঠি থেকে শুরু করে বাঙালি। তো সেক্ষেত্রে তুমি একজন ম্যানেজার হিসেবে কাকে মানে বেশি সাপোর্ট করবে, বাঙালিকে না অন্য কোনো প্রজাতির মানুষ? বাঙালি করবো, আমার কাছে যে জেনুইন কাজ করবে, যে ফ্যাক্টরিতে কোম্পানির ভেবে কাজ করে, নিজের ভেবে কাজ করে, সে বাঙালি হোক, গুজরাটি হোক, ইউপি হোক, সে আমার কাছে বেস্ট। আমার বক্তব্য, কারণ এজ এ কোম্পানি, এজ এ একটা প্রোডাকশন ম্যানেজার তোমাকে হায়ার করেছে, রাইট? তো সেক্ষেত্রে তুমি যে অ্যাকশনটা নেবে, সেটা কোম্পানির জন্য নেবে, কোনো বাঙালির জন্য নয় বা অন্য কোনো জাতির জন্য নয়। না না, জাতির জন্য নয়, কোম্পানির জন্য তুমি অ্যাকশন নেবে, রাইট? তো সেক্ষেত্রে সেইটাকে তুমি কিভাবে দেখছি, হ্যাঁ বাঙালি খুব, ওই মিস্টেকটা যদি একটা মারাঠি করে, ওই মিস্টেকটা যদি একটা বাঙালি করে, ওই মিস্টেকটা যদি একটা ইউপি বিহারিওয়ালা করে, তো সেক্ষেত্রে তুমি কিরকম কি, না কোনো কোম্পানিকে এই কাল জানে কেন এই যে ব্যাপারটা? কারণ আমাকে কোম্পানি যে পোস্টে রেখেছে, আমাকে কারিগরদের, সে যে ধর্মেরই হোক না কেন, যে জাতেরই হোক না কেন, আমাকে সবসময় সবাইকে সমান চোখে দেখতে হবে, সমান চোখে দেখতে হবে। আমি একটা প্রোডাকশন ম্যানেজার হয়ে, যে বাঙালি, যে ভালো কাজ করবে, যে জিম্মেদারির সঙ্গে কাজ করবে, সেই আমার কাছে ভালো। আর এজ এ সবার কাছে সেই যেই হোক, সে কোম্পানিতে, আমি আজকে কোম্পানির কাছে ভালো, আমি ভালো কাজ করি বলে, আমি যদি ভালো না কাজ করি, আমার জিম্মেদারির সাথে আমি যদি না করি, কোম্পানি আমার মুখ দেখে, আমার যে জিম্মেদারি দিয়েছে, যে স্যালারি দিচ্ছে, সেটা মুখ দেখে দেবে না, বা এটা দেওয়া উচিত নয়। যে যে কাজের যোগ্যতা, যে যেভাবে কাজ করে, তার স্যালারি হওয়া সেরকম ভাবে দরকার, কারো মুখ দেখে যেন না হয়। যার যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টেই তার স্যালারি, তার যা রকম ফেসিলিটি, সেটা তার কাজের সূত্রতে দেওয়া, আমার মনে হয় এটা উচিত। এখন বর্তমান যে পরিস্থিতি আমাদের সুরাটে জুয়েলারিতে প্রোডাকশন কাজের বাজার এখন প্রচুর ডাউন। শনিবার রবিবার ছুটি করে দেওয়া হচ্ছে, 10টা থেকে 5টা ছুটি করে দেওয়া হচ্ছে, এতে ওয়ার্কারের স্যালারি কেটে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো যারা বেসিক্যালি ওয়ার্কার লেভেলে যারা কাজ করছে, তাদের তো খাওয়া দাওয়া থাকা সবকিছু তো ওখান থেকেই বেরোতে হয়। তো সেই তুলনায় এই 2 মাস খুব লসে যাচ্ছে।
তো কি মনে হয় তোমার এই বিষয়টা, এটা কি ঠিক হচ্ছে নাকি নাকি বৃত্তান্ত তোমার আমার ম্যানেজার হিসাবে, মানে তোমার কি মনে হয়? আমার মনে হয় যে ফ্যাক্টরি যখন এরকম সিচুয়েশন গুলো আসে, হুম। তো কারিগর যারা আছে তাদেরও ভাবা দরকার হুম। কোম্পানির তরফ থেকে। আজকে কোম্পানিতে কাজ নেই বলে কোম্পানি এরকম সিচুয়েশন ক্রিয়েট করছে, হুম। কাল যখন কোম্পানিতে প্রচুর প্রফিট করবে, হুম। তো সেই সব কোম্পানির বলবো যারা দায়িত্বে আছে তারা যেন ওয়ার্কারদের জন্য কিছু ভাবে। যেমন আমি ভাবি, আমি যেমন এই বিষয়টা পুরো সুরাটের বাজারে ফ্যাক্টরিতে শনিবার রবিবার ছুটি, 5টায় ছুটি হয়ে যাচ্ছে, কিন্তু আমার ফ্যাক্টরিতে, আমি ফ্যাক্টরি যে দায়িত্বে আছি এই ফ্যাক্টরিতে ছুটি তো হচ্ছে কিন্তু কোনো কারিগরের স্যালারি কাটা হচ্ছে না। এটা আমার মনে হয় খুব রেয়ার আছে। তো না, অনেক এরকম বলা কোম্পানিতে হয়েছে, কাটা হয়, অনেক কোম্পানিতে কাটা হ্যাঁ। হয় না। তো বেশিরভাগ কোম্পানিতে কিন্তু কাটাই হয়, কাটা হয়, বেশিরভাগ কিন্তু কোম্পানিতে লামহাতে কিন্তু কাটা হয় না। কাটা হয় না। তার খুব জন্য ভালো কি company। বলা হয়েছে যে যখন কাজ চাপ চাপবে। হবে তখন এই পেছনে একটা কথাবার্তা বলে কাজটা ভরিয়ে নেওয়া হবে। তার মানে এখান থেকে হলো যে তোমাদের কোম্পানি বলতে চাইছে এখন আমি ছুটি দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ। যখন আমার কাছে কাজ থাকবে তখন কিন্তু তোমাকে এটা ভরিয়ে নিতে হবে। হ্যাঁ। আমাদের কি সিস্টেমটা, আমার সিস্টেমটা কি, যে আমি এখন ছুটি দিচ্ছি, ঠিক আছে, আমি কেটে নিচ্ছি, কিন্তু পরে আমি তোমাকে ওটি নাইট করে একদম পুরো ভরিয়ে দেবো, একদম পুরো রিকভার করে দেবো। এত ওটি নাইট হবে, কারণ আমাদের এমনিতে প্রচুর ওটি নাইট হয়। ওটি নাইট হয়। তো এই দুটো জিনিসটা কি ঠিক, কোনটা ঠিক কোনটা ভুল? তোমার যদি ওটি নাইট হয় হুম। তাহলে তোমারটা ঠিক। হুম। এবার কখন কাজ হবে না হবে, তখন ওটি আমাদের নাইট তো হবে কি বছরে না হবে, বছরে বছরে দু মাস তো এরকমই চলে, তারপর তো আমাদের ভরপুর কাজ থাকে, ভরপুর সব কাজ সময়, থাকে। সব সময় মানে আমাদেরও মারামারি লেগে যায় একদম, মানে ছাড়া হবে, মানে আজকে করতে হবে তো মানে করতেই হবে, এরকম ব্যাপার। এরকম হয়। কিন্তু আমাদের ব্যাপারটা কি, আমাদের ফ্যাক্টরিতে খাস করে মাইক্রো থেকে শুরু করে পালিশে প্রচুর ইয়াং জেনারেশন কাজ করে। আচ্ছা। আর ইয়াং জেনারেশন তুমি জানোই, হ্যাঁ, হ্যাঁ। 9টা থেকে আসবে, 7টা পর্যন্ত কাজ করবে, তারপরে ওরাও চায় যে ওরা আমি চায় যে, ফ্রি হ্যাঁ, হয়ে যাবো। free হয়ে যাবো। আর আমি কখনোই কারিগর দেখারে প্রেসারাইট করি না যে ভাই কাজ করতেই হবে। একদম। জিজ্ঞাসা করি, হয়তো 20 জন আছে, 20 জনের মধ্যে জিজ্ঞাসা করি হয়তো ভাই কাজ করার ইচ্ছা আছে, ওটি করবি। কে যদি বলে যে হ্যাঁ আমি ওটিতে বসবো, তখন তাকে ওটিতে করা হয়। আমি জোর হ্যাঁ, জবরদস্তি force করে কাজ করাই তাহলে না কাউকে। কোম্পানি যখন বলবে যে হ্যাঁ আজকে এই লটটা আর্জেন্ট আছে, 1 কিলো তোমাকে এই আউট করতেই হবে, আউট করতে হবে। এই লটটা আউট করতে হবে, বা এই কাস্টমারের কাজটা, তখন তো ওই একটা দুটো পিস নয়, সেখানে 500 গ্রাম হ্যাঁ, কিলো এরকম কাজ থাকে। তো সেই সময় কারিগর যদি বলে না আমি ওভারটাইম নাইট করবো না, সেই সিচুয়েশনে তুমি কিভাবে হ্যান্ডেল করবে? এবার প্রথম থেকে যেটা আমি দেখি, আদার্স যে সব জায়গাগুলো যে প্রবলেমটা হয় বা কারিগররা বলে, ওদের কাছে কি কাজ সবসময় আর্জেন্ট, যেটা আর্জেন্ট, এমন এমন সিচুয়েশন আছে যেটা আর্জেন্ট সেটাও আর্জেন্ট, আদার্স গুলো আর্জেন্ট বলে। বাকি আমার ক্ষেত্রে আমি কি করি, জেনুইন যেটা আর্জেন্ট হবে সেটা কারিগরের সঙ্গে ডিল করে কথাবার্তা বলি। এইচওডি কারে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এইচওডি কারে ডাকি যে ভাই এই লট এই ক্লায়েন্টের এই অর্ডার নাম্বারে এই কাজগুলো জেনুইন আমাদের এই টাইপের দিতে হবে, তো তোমাদের ডিলে হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো কাজটা ওটি করে বার করতে হবে। তো ওরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ ওরা জানে যেটা জেনুইন আর্জেন্ট সেটার জন্যই আমি ফোর্স করি, একদম। আদার্স আমি ফোর্স করি না। সেই কারণে আমার কোনো সমস্যা হয় না। Right. কারিগরদের ঘরে যদি ছুটি হয়ে গেছে, কোনো সিচুয়েশন চলে এসেছে, হঠাৎ কোনো ক্লায়েন্টের এমন হয়, ভিআইপি ক্লায়েন্ট আছে কালকে দিতে হবে, হঠাৎ বসের ফোন চলে এলো যে ওই যে ব্যাঙ্গেলস চলছে ওটা দিতেই হবে, একদম। এমনও সিচুয়েশন হয়েছে 2-4টে কারিগরকে ছুটি হয়ে যাওয়ার পরেও ডেকে নিতে হয়েছে, ভাই এই কাজটা এরকম রকম হয় ভিআইপি, হ্যাঁ, হয়, আমাদের কোনো ক্ষেত্রে হয়। ভিভিআইপির কাজ হ্যাঁ। হলে দিতে হলে পুরো ফ্যাক্টরির যে ফ্যাক্টরিতে হয়তো মেইনটেনেন্স দিনে 50,000 হ্যাঁ। একটা ভিআইপির জন্য চালু করে রাখতে হয়। রাইট। তো সেই কারণে কারিগর থেকে চলে গেছে, ফোন করেছি কারিগর চলে এসেছে। তো কারিগরদের সঙ্গে তুমি যদি বন্ডিংটা ঠিক রাখো, হ্যাঁ। আমার মনে হয় আমার তো সমস্যা হয় না, Production-এর সময় হবে না। না সমস্যা হয় না। আছে বাঙালিতে ভাতে নাই পাতে মারবো, তারা হয়তো মুখে কিছু বলতে পারবে না, তারা মজবুরিতে কাজ করবে, Right. কিন্তু কাজ ঢিলে করবে। কারিগর যদি ভালোভাবে কাজ করে 2 ঘন্টার কাজ চাইলে 1 ঘন্টার মধ্যে করে দেবে, কিন্তু কারিগরদের সাথে যদি একটা ম্যানেজমেন্টের যদি বন্ডিং না হয়, সে হয়তো মুখে বলতে পারে না, সেই কাজটাই ডিলে করবে। Right. এরকম সিচুয়েশন গুলো আসে। তো আমি বলবো বাঙালির যারা কারিগর আছে তাদের খানে যদি তুমি ইজ্জত দাও, ভালোবাসো, পাবে। অবশ্যই আসবে। আর পাবে, কিউসির বুঝতে যে মেটার গুলোতে যে ডিপার্টমেন্টের কারিগর তার থেকে এক্সপার্ট কিউসি ওয়ালা হতেই হয় না, কারণ আমার এই কথাটা খুব ভালো লাগলো। এই কিউসি ওয়ালা দেখারে কাজের ফল্ট খুঁজতে হবে। আর একটা কারিগরি যদি মনে জানে করে আমি কি ফল্ট করতে বার হবে। করব না, হ্যাঁ। সে কাজটা হয়তো কিউসি না হয়েও যদি পার্টির কাছে চলে যায়, কোনো ফল্ট আসবে না। এখানে আমি একটা কথা বলবো, আমাদের বাঙালি কারিগরদের বর্তমানে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে প্রচুর কোম্পানি রয়েছে, 3,500-এর উপর ফ্যাক্টরি হ্যাঁ, রয়েছে সুরাট সুরাটে। মার্কেটে। ঠিক আছে। আর সেক্ষেত্রে এখন বর্তমানে জুয়েলারির অবস্থা, আমাদের বাঙালি ওয়ার্কারকে যত ভালোই কাজ করুক না কেন, ওদেরকে একটা কোথাও না কোথাও একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়, হ্যাঁ, একটা হ্যাঁ, অপমানের মধ্যে পড়তে হয়, মানে একটা সেলফ রেসপেক্ট,
একটা মানুষের ন্যূনতম একটা সেলফ রেসপেক্ট দরকার, সেটা কিন্তু জুয়েলারি ইন্ডাস্ট্রিতে কারিগর পাচ্ছে না। আমরা আজকে স্টাফে এসেছি, যতটা পাচ্ছি আমরা আমাদের দিক দিয়ে দিচ্ছি, কিন্তু তারা কোথাও না কোথাও দিচ্ছেন না। কেন এটা নিয়ে কেন? এটার দোষ কিন্তু বাঙালিরাই, আমি যেটা মনে করি। কারণ আমাকে যে জিম্মেদারিতে রেখেছে, সেই জিম্মেদারিটা যেটা বেশিরভাগ একটা হয়, যেটা আমি দেখেছি, আমাকে জিম্মেদারি রেখেছে কাজ করার জন্য, কাজ বার করার জন্য। তো এই ক্ষেত্রে বাঙালিরই টানে, কেমন টানে, পিছু টানে এরকম। হয়তো আমাকে জিম্মেদারি রেখেছে কাজ বার করার জন্য, ভালো করে কারিগর দেখারে। যে অনার হয়, যে কোম্পানির মেন অনার হয়, সে কিন্তু জানে না যে তাদের এমপ্লয়ীদের সাথে এরকম ভাবে হ্যারাসমেন্ট হয়, এরকম ভাবে টর্চার হয়। সে কিন্তু চায়ও না, কারণ যে সে বিজনেস করছে, সে খুব বিজনেসের লাইনটা ভালো করে বোঝে, যে নিচে অস্তর যে ভিত যদি মজবুত থাকে, বিল্ডিং প্রচুর উঁচুতে হবে, কোনো সমস্যা হবে না। এইখানে মাঝখানের যারা আছে তাদের জন্য হয় গন্ডগোলটা। তারা জিম্মেদারির সঙ্গে কাজ করবে না, এখান ওখান ফাঁকি মারবে, তারপরে যখন সেটের বা উপর থেকে কল আসবে তখন ছুটোছুটি করবে। আর কারিগরের মধ্যে এখানে ইউপি বিহারি কারিগর রয়েছে, বাঙালি কারিগর রয়েছে। তো তুমি সেক্ষেত্রে তোমাকে যদি মার্কস দেওয়া হয়, রেটিং দেওয়া হয়, তাহলে তুমি বাঙালিকে কত রেটিং দেবে আর ইউপি বিহারিকে কত রেটিং দেবে? একটু যেহেতু বাঙালি, আর আমার জানা বাঙালি যে কাজের যে ট্যালেন্ট বাঙালির মধ্যে যেটা আছে, সেটা আদার্স আছে, পার্সেন্টেজটা কম। 100টা বাঙালি থাকলে 80টা ভালো কারিগর বেরোবে। 100টা আদার্স যদি কোনো ইউপি বিহারি এইসব টাইপের কারিগর, তার মধ্যে 20টা ভালো কারিগর বেরোবে। ওদের মধ্যেও আছে। আমরা ওই লোকেশন থেকে এই লোকেশনে এলাম। আজকে মাথা বরণটা কিন্তু একদম মাখো, খুব সুন্দর, নিম্নচাপ একদম, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কোথায় ছিলাম? কিউসিতে। কিন্তু আজকে তারিখে তুমি যেটা বললে যে হ্যাঁ, বাঙালি হচ্ছে বেস্ট জুয়েলারি, বাঙালি ডিপার্টমেন্টে বেস্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন যারা স্টাফে যে ইউপি বিহারি মারাঠি যেসব স্টাফে কিউসি করছে, বিশেষ করে কিউসিটা, তাদের কিন্তু ঘন্টা কোনো নলেজ নেই, কিচ্ছু নলেজ নেই। তারা শুধু খাড্ডা খুড্ডিটাই মেরে দেখে কাজের যে বেসিক। তো এই তুলনায় যে তোমার কি এক্সপিরিয়েন্স, যে তারা কি কাজের নলেজ আছে কারিগরের তুলনায় বা বাঙালির তুলনায় কিরকম? আমার এটাই মনে হয় যে কিউসির যে মেন যে ডিপার্টমেন্টে যে কাজ করে, যে এক্সপার্ট, তার থেকে এমনি কথায় আছে, যে বিষয়ে যে এক্সপার্ট তুমি নলেজ তার থেকে নাও, তার থেকে বেস্ট কেউ দিতে পারবে না। একদম। আমি সেটিং এর কারিগর ছিলাম, আমার সেটিং সম্বন্ধে জ্ঞান থাকতে পারে, কিন্তু সব রকমের হয়তো টুকটাক নলেজ গুলো থাকে, ক্যাডের একটু, ম্যানুয়ালের, ক্যাডের পালিশ, বিভিন্ন ডিপার্টমেন্টের টুকটাক আছে, কিন্তু ভেতরে যে আসল যে কি রোগ হয়েছে, এর প্রবলেম কি হয়েছে, এর সলিউশন কি আছে, একটা সেই যে কাজের প্রবলেম হয়েছে, যে বেসিস হয়েছে, হয়তো সেটিং এর কোনো প্রবলেম হয়েছে বা ফাইলিং এর, তার যে ভালো কারিগর অভিজ্ঞতা বা তার থেকে বেস্ট আমার মনে হয় কেউ হতে পারে না, মানে অ্যাজ এ টেকনিক্যাল পারসন। হ্যাঁ, তো টেকনিক্যাল পারসন আজকে তাদেরকে কিউসি পারসন যারা আসছে, মানে ইউপি বিহারে, তারা টেকনিক্যাল পারসন নয় তোমার হিসাবে? তারা খাড্ডা খুড্ডিটাই নরমাল যেগুলো জানে, বেসিক কাজের যে এই যে কাজটা, এক্সাম্পল বলছি, পং এর সেটিং এর যে এরম হয়েছে, এটা কারণ কেন হয়েছে, বা এটা যে হয়ে গেছে এর সলিউশন কি আছে, সেটা বলতে পারবে না। ওরা খালি বলবে আমার এই চাই। কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে কোম্পানিওয়ালারা কিন্তু তাদের কিন্তু গুরুত্ব বেশি দিচ্ছে, তাদের ঘরে গুরুত্ব দিচ্ছে। যেমন আমি যেহেতু এই পোস্টে আছি, আমি কিন্তু তাদের ঘরে গুরুত্ব দেবো না। যারা বুঝবো যে হ্যাঁ জেনুইন এই যে প্রবলেম বলেছে, প্রবলেমটা জেনুইন প্রবলেম, তার সাথে সাথে আমি যেটা সবাইকে, আমার যে কিউসি বালা গুলো আছে তাদের কি বলি, তোমরা যেহেতু আমার কোম্পানির কিউসি বালা, তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয়, সেই প্রবলেমটা তো সলিউশন করো, তার সাথে সাথে তুমি ডিপার্টমেন্টে যাও, যারা কাজ করছে তাদের ঘরে গিয়ে প্র্যাকটিক্যালি দেখাও, ভাই এইটা প্রবলেম হয়েছে, এটা যেন নেক্সট টাইম না হয়। অন্য জায়গায় কেমন হয়, প্রবলেম হয়েছে, ভালো একটা খারাপ কারিগর এসছে, তাকে ভালো কাজটা দিয়েছে, সে বিগড়ে গেছে, কিউসি করে কাজটাকে ওকে করছে। কি যে অন্য কোনো কাজ ছেড়ে জুয়েলারিতে কাজে আসা দরকার এই মুহূর্তে? আমাদের এখন পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন, তো তার থেকে পশ্চিমবঙ্গে কাজ নেই বা ওটার বলাটা ভুল, যে সুরাটে, গুজরাটে এত মার্কেটে এত কাজ, আমাদের পশ্চিমবঙ্গে কেন নেই? পশ্চিমবঙ্গের যে সরকার, যে গভর্নমেন্টই থাকুক না কেন, পশ্চিমবঙ্গের যে এরিয়াটা, ওটাতে কৃষিজীবী। আর গুজরাট হচ্ছে শুরু থেকে, এখানে যে গভর্নমেন্ট বর্তমান আসুক না কেন, আর আগে থেকে টেক্সটাইল, ডায়মন্ড এখানে পয়দায় হয়েছে শুরুয়াত, সেই জন্য এইখানের কাজটা এরকম আছে। পশ্চিমবঙ্গে চাইলেও হওয়া না, এখানে পশ্চিমবঙ্গের কৃষিজীবী এরিয়া, এখানে এইসব ইন্ডাস্ট্রি যাবেও না। সেই কারণে আমি বলবো যারা ইয়াং জেনারেশনরা আছে তারা এই লাইনে আসুক, কারণ এই প্রফেশনটা আমি দেখছি ভালো ভালো শিক্ষিত, তারা এইচএস দিয়েছে, কলেজ কমপ্লিট করে এসছে, আমার কোম্পানিতে মাইক্রো সেটিং কাজ করছে, মাসে 20, 30, 40, 50 ইনকাম করছে, কিন্তু দেশের বাজারে মানে পশ্চিমবঙ্গের এরকমই আর্নিং 5,000 টাকা রোজগার করাও মানে নেই। কারণ হচ্ছে ওই যে পশ্চিমবঙ্গে বললাম কৃষিজীবী কাজ, চাষের কাজ বাস ছাড়া কিছু সেরকম নেই, আর আমরা পারবোও না। একদম।
তো বছর খানেক এই কাজ করো, শেখো ভালো করে, বাস তুমি। কিন্তু স্টাফে এই কারণে প্রচুর আসছে, ঠিক আছে, প্রচুর বাঙালি কাজ করছে, প্রচুর প্রচুর স্টাফে, এবং বড় বড় সিনিয়র লেভেলে কাজ মানে হ্যাঁ। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট জব আর আমাদের জুয়েলারি স্টাফ লেভেলের জব, এই দুটো জিনিসের মধ্যে যদি রেটিং দেওয়া হয়, কোনটাতে তুমি 10-এর মধ্যে কত কি দেবে? আমি বলবো আমাদের জুয়েলারি লাইনে। জুয়েলারি লাইনে স্টাফে যারা কাজগুলো রয়েছে, ভালো গভর্নমেন্ট এন্ড সরকারি জব, কিন্তু সরকারি জবের থেকে আমাদের জুয়েলারি স্টাফে যারা রয়েছে অনেক অনেক মানে একটা better। কারণ গভর্নমেন্টের জব কোয়ালিফিকেশন লাগবে, ঘুষ যে ব্যাপারটা সেই ব্যাপারটা, এত জনার মধ্যে তার চাকরি হবে কি না হবে তার ব্যাপার থাকে। কিন্তু জুয়েলারি লাইনে তুমি আসো, মার্কেটে কাজ ঠান্ডা জোর এগুলো সব হয়েই থাকে, কিন্তু যে ভালো করে যে কোনো ডিপার্টমেন্টের জুয়েলারি সে যদি ভালো করে কাজ শিখতে পারে, ভালো কারিগর হয়ে উঠতে পারে, ভলে মার্কেটে কাজ না থাকুক কিন্তু তার ভ্যালু হামেশা থাকবে। কারণ কিভাবে দেখছো রাজনীতিটাকে, মানে তৃণমূল না বিজেপি? আমি রাজনীতিতে ইন্টারেস্ট নেই, আর এই সম্বন্ধে কোনো আমি কথাও বলতে চাই না। আমি এটাই বলতে চাই যে যে তুমি পশ্চিমবঙ্গে যে শাসক দল রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কি মনে হয়, মানে ঠিকঠাক চলছে না আরো টেক বেটার হতো, বা অন্য কোনো দল এলে আরো বেটার হতে পারতো? যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, রাইট। এই বিষয়টা আমার মনে হয় একটু এরকম খারাপ মানুষ আছেই। তো এমন কোনো আমি বলতে পারবো সে টিএমসি থাকুক, সিপিএমই থাকুক, বিজেপি আসুক না কেন, আমাকে ভাই তোমাকে খেটেই খেতে হবে, রাইট, কেউ আসবে না। আর বাঙালি হলো কি আমাদের যেটা দেখতে পাই গুজরাটে আদার সাইজে যে সবগুলো বাংলা ছাড়া আদার সব পাবলিক, মানে কি বলবো, বাঙালিরা কাজকর্ম নেই ওইসব নেই মেতে থাকে, কিন্তু আদার সাইজে তুমি আমরা সুরাটে আছি, গুজরাট বিজেপি, এরা মাতামাতি নাই, নিজের কাজ করব, কাজকর্ম করবো, খাবো, এটাই বোঝে। কিন্তু বাঙালি পাবলিক নেতা মন্ত্রী বিজেপি বা টিএমসি ওরা যে বড় বড় নেতা তারা কিন্তু ঠিক আছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে হচ্ছে, তারা নিজের পায়ে নিজেরাই কোল মারছে। বলবো তো কোনো রকম ভাবে এরকম এসে নিজেদের লাইফ ক্যারিয়ার নষ্ট না করাই ভালো। রাইট, নিজের ক্যারিয়ারে ইনকাম করো, টাকা থাকলেই মানুষ চিনবে, টাকা নাই কেউ চিনবে না। নিজের জুয়েলারিতে তো জুয়েলারিতে স্ট্রাগলটা করতে করতে মানে কখন মনে হলো যে আমাকে সোশ্যাল মিডিয়ায় আসা দরকার, বা সোশ্যাল মিডিয়াতে এটা আমার প্রথম থেকে একটা নেশা ছিল? হ্যাঁ, আমার শখ ছিল, যে আমার এরকম ছিল, আমি যখন বাইরে আসি, হয়তো তুমিও বুঝবে, যারা বাইরে থাকে নিজের এলাকাকে কারা বেশি ভালোবাসে, নিজের এলাকাকে আমি মনে করি যারা নিজের এলাকা ছেড়েও যারা বাইরে পড়ে আছে তারা বেশি ভালোবাসে। একদম, তো এটা আমি ফিল করি। তো আমি টুকটাক যখন বাড়ি যেতাম আমি ভিডিও করতাম, ছাড়তাম, পোস্ট করতাম। তো আস্তে আস্তে সেটা আমি বুঝতেও পারিনি যে আমার পেজটা এত বড় হয়ে যাবে, এত মানুষ চিনবে। আজকে তোমার সুরাটে 1 লাখের উপর ফলোয়ার বেশি, 1 লাখ মানুষ এখানে তোমাকে চিনে জানে, এখানে ইনভাইট আমন্ত্রণ পাও তুমি, বাট কেমন লাগে বিষয়টা? খুব ভালো লাগে যে মানুষের কাছে আস্তে আস্তে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছ। যখন হয়তো আমি তো কোনোদিন আশাই করি না, হয়তো কোথাও গেলাম, ভাই তোমার ভিডিও দেখি, আমি এটা আমার কি আমি কখনো আশাই করিনি যে এরকম ভাবে আর্নিং হোক আর না হোক সেটা বড় কথা নাই, মানুষের যে ভালোবাসা, মানুষ যে ফেস ভ্যালু চেনে, এটাই এর কোনো দাম নেই, এটার কোনো মূল্য দেওয়া যাবে না। একদম। কি মানে বেসিক্যালি তুমি ওখানে কি আপলোড করো? আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে আমার পেজের মাধ্যমে বিভিন্ন জেলার যেসব এরিয়াগুলো হয় সেই এরিয়াগুলোকে আমি রিপ্রেজেন্ট করে থাকি। যেমন হয়ে গেল বর্ধমানের কাটুয়া, ঘুষকরা, মেমারি, দেবীপুর, বইচি, হুগলির পান্ডুয়া, তারকেশ্বর, আরামবাগ, যেসব মেন এরিয়াগুলো আছে। আমার মনে হয় যে তুমি এই কাজটা করছো, খুব ভালো কাজ করছো। ইভেন তুমি একটা কথা বললে যেটা আমার খুব ভালো লাগলো, যে প্রতিটা মানুষের তার গ্রামকে, তার জেলাকে তারা বেশি ভালোবাসে যারা অলরেডি প্রবাসী। হ্যাঁ, প্রবাসী তারা বেশি মিস করে, সেটা স্কুল হোক, কলেজ হোক, তার গ্রাম বলো। বাংলায় একটা কথা আছে, দাঁত থাকতেও দাঁতের মর্ম বোঝে না। রাইট। তো আমি যখন আমার নিজের এরিয়া, নিজের ফ্যামিলি, নিজের গ্রাম ছেড়ে এখানে আছি, নিজের এরিয়ার কোনো ফটো ভিডিও দেখতে পেলে মনটা যায়, এই ফিলটা তারাই করতে পারে যারা বাইরে থাকে, বাইরে থেকে। এবং তোমার নিচেই এত শয়ে মানুষ কাজ করছে, স্টাফ, কারিগর, ওয়ার্কার। সোশ্যাল মিডিয়া আর এই তোমার পোস্টিং এর রোল, এই দুটোকে কিভাবে ব্যালেন্স করছো? এখন ওটা একটু ব্যালেন্স করা টাফ যেহেতু হয়ে তুমি যে গেছে। একটা প্রোডাকশন ম্যানেজার, এটা প্রচুর টাফ, আমরা সবাই জানি। আর আমার পেজটা এতটাই গ্রো করেছে, আমার এখন টিমের যদি টিম দিতে, আমার যেহেতু টিম নাই, আমি যা কিছু করি আমি নিজে থেকেই, অফিসের কাজকর্ম থেকে এসে এই সবগুলো করা একটু মুশকিল হয়ে যায়। কিন্তু ওই যে বললাম নেশা, যেটার প্রতি যার মানুষের নেশা থাকবে তার জন্য সময় ঠিকই বেরিয়ে থাকবে, তো আমি সময় বার করে নিই। এই হচ্ছে সেই সালমান ভাইয়ের সঙ্গে আমরা কিন্তু কতক্ষণ কথা বললাম যে জুয়েলারি নিয়ে আর সোশ্যাল মিডিয়া নিয়ে। তো সোশ্যাল মিডিয়া নিয়ে সোশ্যাল মিডিয়াটাকে সাইডেই রাখুন, জুয়েলারি নিয়ে যেসব কথাগুলো বললাম এগুলো কিন্তু খুব টেকনিক্যাল, মানে ভালো করে আপনারা চিন্তা করুন, বুঝুন আপনার কি করা দরকার। এবং এই বিষয় নিয়ে আমাদের দুজনের মধ্যে যে ডিসকাস হলো
সেটা নিয়ে আপনার কি মতামত, বা আপনি যদি জুয়েলারি কাজ শিখতে চান বা আসতে আগ্রহী, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন। একটা সময় তোমার নিয়ে নিলাম, অনেকটা হ্যারাসমেন্ট হলো, আর খুব ভালো লাগলো যে তুমি একজন বাঙালি হয়ে আমাদের বাঙালি ইউথদের জন্য কাজ করো এবং আরো কাজ করো, জুয়েলারিটাকে আমাদের জুয়েলারিটাকে আরো রিপ্রেজেন্ট করো ধীরে ধীরে, যাতে আমাদের বাঙালি ইউথরা যারা রয়েছে, অনেক কর্মসংস্থানের মধ্যে সমস্যার মধ্যে রয়েছে, অনেক গরিব ফ্যামিলি থেকে রয়েছে, তারা যাতে আরো জুয়েলারিটা মানে আসতে তারা আগ্রহী হয়, এটা একটু চেষ্টা করো, আমার মনে হয় আরো ভালো হবে। এবং আমরা যে কাজটা করছি বাঙালি ইউথদের জন্য কাজ করছি, তো আমরা চাইছি ভেতরে ভেতরে বাঙালি আরো মোটিভেট হোক, এইসব নিয়ে আরো কালচার গুলো নিয়ে আমরা এইসব নিয়ে একটু কাজ করো, জিনিসটা আরো ভালো হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ এন্ড জয় বাংলা।